সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ লিমন। 11ই আগস্ট থেকে উন্মুক্ত হচ্ছে গণ পরিবহন সহ প্রায় সবই। তবে সেদিন থেকে টিকা না নিয়ে বের হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। টিকা প্রদানের যে গতি, এই সময়ে এর মধ্যে কত শতাংশ মানুষ টিকার আওতায় আনা যাবে? এদিকে করোনা হেল্প সেলে বাধার অভিযোগ বিএনপির। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় করোনা বাধায় রাজনৈতিক বিবাদ। আর এই আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং মুস্তাফিজ শফি, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সমকাল। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 5 দিন বাড়ল চলমান কঠোর বিধিনিষেধ। 11ই আগস্ট থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাটও। ভ্যাকসিন ছাড়া বের হওয়া যাবে না। করোনায় একদিনে আরও 235 জনের মৃত্যু। রাজধানীর অভিজাত এলাকাতেই আটকে আছে এডিস নিধনের তৎপরতা। বস্তি এলাকায় 6 মাসেও ছেটানো হয় না ওষুধ। একদিনে আরও 264 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। বস্তি ছেড়ে গ্রামে ফিরলে মিলবে ঘর জমি। দেশে একজন মানুষও থাকবে না গৃহহীন, বললেন প্রধানমন্ত্রী। বস্তিবাসীর জন্য আধুনিক আবাসনের আশ্বাস। মহামারীতেও থেমে নেই কাজ। এ মাসেই ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল। ডিপোর ভিতরে ট্রায়াল শেষে আনুষ্ঠানিক মহড়া। তৃতীয় ও চতুর্থ সেট ডিপোতে আসবে আগস্টেই। দেখছিলাম শিরোনাম। যেহেতু আমাদের আলোচনার বিষয়ে করোনা বাধায় রাজনৈতিক বিবাদ, তো শুরুতেই আমি একটু যাব খায়রুল কবির খোকন আপনার কাছে। যে বিষয়টি আসলে বাধার কথা উঠছিল, তার আগে একটু জানতে চাচ্ছি যে চলমান আজকে আর একটা নতুন ঘোষণা এসেছে যে আবারও এই কঠোর বিধিনিষেধ মেয়াদটা আরও 5 দিন বাড়ানো হয়েছে, এবং 5 দিন পরে কি করা হবে সেটিরও একটি দিক নির্দেশনা পাওয়া গেছে। যে সীমিত আকারে গণপরিবহন, দোকানপাট খোলার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি একটি বিষয়ে বলা যায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে 18 বছরের উপরে যেহেতু টিকা দেওয়া হচ্ছে, টিকার বয়সসীমা 18 করা হচ্ছে, তাই টিকা ছাড়া বাইরে বের হওয়া যাবে না, এমন একটি হুঁশিয়ারি এসেছে। খায়রুল কবির খোকন, এই বিষয়গুলো কিভাবে দেখছেন? ধন্যবাদ আজকের এই সময় টিভিতে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকের আমার সাথে আছেন আমার প্রিয় একজন সহকর্মী, সাবেক ছাত্রনেতা, বিএনপির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের এস.এম. কামাল ভাই। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক, আমাদের সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ভাই, আর সহ যারা অনুষ্ঠান দেখছেন, সঞ্চালক সহ অনুষ্ঠান যারা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন। আমি প্রথমে এই কোভিড-19 আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, সেই সকল মৃত্যু ব্যক্তিদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তো আজকে দেশের এই বৈশ্বিক মহামারী, এটা পুরা পৃথিবী আজকে বলা যায় যে এটা স্থবির হয়ে পড়েছে। আমরাও তার থেকে ব্যতিক্রম নই, কিন্তু আমাদের দেশে এই কোভিড-19 নিয়ে যেভাবে আমাদের সরকার তাদের অপরিকল্পিতভাবে যে আমাদের ওই কোভিড-19 মোকাবেলা করার যে প্রস্তুতিগুলো ছিল, যেভাবে করার কথা ছিল, যেভাবে আমাদের জনগণকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, যে পরিকল্পনাগুলো নেওয়া ছিল, যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেগুলোতে আমরা দেখি যে সমস্ত কিছু সমন্বয়হীনতা এবং একটা মানে একটি হযবরল অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের সাথে সেখানে আমাদের মন্ত্রীদের এবং আমাদের সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে এই সিদ্ধান্তের কারণে এক এক সময় এক এক সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের কারণে জনগণের ভোগান্তি আজকে চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে, এবং লকডাউন, শাটডাউন এবং কঠোর লকডাউন আজকে দেখি সবগুলি এত খেলু হয়ে পড়েছে, এত হালকা হয়ে গেছে। এখন মানুষ আর এই লকডাউনকে আর মানতে চায় না। লকডাউন একটা হাস্যকর বিষয়
হয়ে গিয়েছে। এবং লকডাউনের মধ্যে আমরা দেখেছি যে লকডাউন ঈদের আগের থেকে দেওয়া হলো, যেটা 2 সপ্তাহ চলছিল, আর আগামী আরো 2 দিন আছে, যেটা তারপর আরো 5 দিনের বাড়ানো হলো 11 তারিখ পর্যন্ত, নতুন করে আবার বাড়ানো হলো। কিন্তু সেটা নিয়ে জনগণের মধ্যে অনেক ধরনের আজকে আমরা দেখেছি যে এই যে আপনার বিশেষ করে আমাদের এই যে গত কোরবানির ঈদে যেটা আমরা দেখেছি সেটা যে ওইখানে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে সেইভাবে জনগণকে উদ্বুদ্ধ করা এবং সেখানে সমস্ত কিছু খুলে দেওয়া, আর সেখানে আবার বন্ধ করা, এবং আবার 30 তারিখ থেকে আবার হঠাৎ করে যে একটা সিদ্ধান্ত, গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত, যখন হঠাৎ করে সিদ্ধান্তটা এসে যায়, সেই সিদ্ধান্তটা দেখা গেলো যে ওই আমাদের রপ্তানি শিল্প কলকারখানাগুলি খুলে দেওয়ার জন্য, পোশাক শিল্প খুলে দেওয়ার জন্য হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে খোলা হবে। খোলা হওয়ার যেটা আগে আমরা দেখেছিলাম, সেটা গত বছর আমরা দেখেছিলাম যে কি দুর্ভোগ, কি চরম বিশৃঙ্খলা ছিল। সেই শ্রমিকদেরকে কাজে যোগ না দিলে কাজ চলে যাবে, সেখানে তারা কিভাবে সীমাহীন দুর্ভোগ নিয়ে পায়ে হেঁটে এবং বিভিন্ন কষ্ট করে মাইলের পর মাইল তারা হেঁটে এসে তারা কাজে যোগদান করতে আমরা দেখেছি, কি অবর্ণনীয় তাদের দুর্দশা হয়েছে। এবারও একই অবস্থা দেখলাম, হঠাৎ করে ঘোষণা দেওয়ার কারণ যে সেই ঘোষণা 5 তারিখ বন্ধ ছিল, হঠাৎ করে ঘোষণা করা হলো যে ঠিক আছে, আমাদের আগে জীবন না জীবিকা, আমাদের আগে জীবন, সেখানে আমাদের জীবন আগে, তারপরে জীবিকা। কিন্তু সেই আমাদের জীবনকে রক্ষা করার থেকে আমরা দেখছি জীবিকাটা মুখ্য হয়ে গিয়েছে এখন, সেই জীবিকার সাথে। এবং আমরা দেখলাম যে এই যে কলকারখানাগুলি খুলে দেওয়ার যে বিষয়গুলো, যে বিশেষ করে পদ্মার উপর থেকে যারা এসছে, যারা সেখানে আমরা দেখেছি ফেরিতে আসছে, কি গাদাগাদি করে আসছে, এবং গণপরিবহনগুলি গত শনিবারে ঘোষণা দেওয়া হলো যে আগামী রোববার সন্ধ্যা থেকে পরদিন রোববার দুপুর পর্যন্ত চলবে গণপরিবহন লঞ্চ। সেখানে দেখেছি যে হাজার হাজার মানুষ, তারা কোনো পরিবহন পাননি, তারা হঠাৎ করে তারা শ্রমিকও পাওয়া যায়নি, চালকও পাওয়া যায়নি, সেখানে কি মানে তাদের সীমাহীন দুর্ভোগ হয়েছে। সেই যে সরকারের যে দুর্যোগ, তারা একদিকে বলছেন যে যদি কাজে যোগ না দিলে তাদের চাকরি যাবে না, সরকার বলছেন, আর অপরদিকে কারখানার মালিকরা বলছেন যে না, কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। এই যে তুগলকি কাণ্ড, এই কাণ্ডটা মানে একটা সরকার যে এই যে সিদ্ধান্তহীনতা ভোগা, যে দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। কারণ তারা এই যে কোভিড-19 তারা পরিচালনায়, আমি মনে করি যে করোনা নিয়ন্ত্রণে এই সরকার আমাদের প্রতারণা করছে এবং সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়ার আমরা দেখি যে আজকে যে সেই পরিসংখ্যানগুলো দিচ্ছে কি পরিমাণ সংক্রমণ হচ্ছে এবং কি পরিমাণ লোক মৃত্যুবরণ করছে। এবং আমাদের সেই বিষয়ে আমরা দেখলাম যে ওই গণমাধ্যমগুলো দেখেছি যে কি পরিমাণ অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি, যে তাদের পরিসংখ্যান সম্পূর্ণ ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এই যে বিভ্রান্ত করা হচ্ছে, সেই বিভ্রান্তের আমি একটু নমুনা আমি এখানে একটু পরে আমি শোনাতে চাই। যে তারা বলছেন যে আগামী ইয়ার মধ্যে 1 সপ্তাহের মধ্যে 60 লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে এবং 1 কোটি মানুষকে 1 মাসের মধ্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যে জায়গায় মানে গত 7 মাসেও 60 লাখ লোককে টিকা দেওয়া সম্ভব হয়নি, সেখানে কি করে সম্ভব যে আগামী 1 মাসের মধ্যে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। আজকে আবার দৈনিক পত্রিকা আজকে আমরা দেখলাম বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বললেন যে 8 কোটি মানুষকে তারা টিকার আওতায় নিয়ে আসবেন, 8 কোটি মানুষকে 2 মাসের মধ্যে টিকার আওতায় আনবেন। হাউ ইট পসিবল যে 2 মাসের মধ্যে, যেখানে তারা গত 1 বছরে তারা টিকার যে তাদের যে আমরা দেখছি পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমরা গত 1 বছরে সেখানে একটু ভ্যাকসিন মাত্র দিয়েছে, মানে এই আমাদের আমরা যে জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি এই পর্যন্ত সব মিলিয়ে 2 ডোজ টিকা নিয়েছে 80,18,000 কিছু একটু বেশি হবে। গত ভুল কারণে আমরা দেখেছি যে প্রায় 16,000 মানুষ টিকা, প্রায় 14 লাখ মানুষ টিকা সেকেন্ড ডোজটা নিতে পারেনি, যে কারণে আমরা লক্ষ্য করেছি কি পরিমাণ ঘটনা সেখানে ঘটেছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলি, যে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে শিল্প কলকারখানা খোলা হলো, কিন্তু মানুষের কর্মস্থলে যোগ দিতে স্বাস্থ্যবিধি মানেননি, তিনি নিজেই বলেছেন, এবং ফলে করোনা সংক্রমণ আরো বাড়বে। এটা তার বক্তব্য, তার আক্ষেপ, অর্থনীতির চাকা সচল রাখতে গিয়ে যদি জীবন না বাঁচে তাহলে কি লাভ। স্বাস্থ্যমন্ত্রীর এই আক্ষেপে বোঝা যায় সরকার কর্মকাণ্ডের সাথে কর্মকাণ্ডের কোনো সমন্বয় নেই, যা খুশি তাই করছেন। তো এই যে আজকে যা খুশি আজকে তাই করছেন, এর জন্য আজকে যে আমরা দেখতে পাচ্ছি যে এই শিল্প কারখানা খুলতে গিয়ে যে ঘটনাগুলো আজকে যে সব হয়েছে, এবং যে মানুষকে আজকে টিকা দেওয়ার কথা ছিল সেখানে 12% বেশি আসতে হয়, যেখানে আমাদের 10 থেকে 12% বেশি ভাড়া দিয়ে তাদের 30 দিনের শ্রমের অর্থ দিয়ে তাকে কাজে যোগ দিতে হয়েছে। এই যে এটার দায়টা কে নিবে?
এই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। এই যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি যে তারা 65% মানুষই আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের বাসা বাড়িতেই কিনা উপসর্গ নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। এই যে তাদের যে আমি একটি জি আমি বলতে চাই সরকারি হিসাবে মৃত্যুর তথ্য আসেনি। এই যে পত্রিকা জি একটি হেডলাইন প্রথম আলো পত্রিকা আমি একটু বলি সারা দেশে আমি 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 আবারও ফিরবো খায়রুল কবির খবর আপনার কাছে। আমি একটু এস এম কামাল হোসেন তার সঙ্গে যুক্ত হতে চাই। কামাল ভাই, যে বিষয়গুলো আসলে খোকন ভাই বলছিলেন, যে হঠাৎ করে এই কঠোর বিধিনিষেধের মধ্যেই আবার সিদ্ধান্ত বদল, এবং যেমনটি কথা ছিল মানুষগুলো ফেরার ক্ষেত্রে বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা যখন ফিরছিলেন সে তেমনটি আসলে আমরা দেখতে পাইনি। সেই রেশ ধরেই তিনি অপরিকল্পিত লকডাউন বা সমন্বয়হীনতার কথা তুলছিলেন। এ বিষয়ে কি বলবেন? আপনার ধন্যবাদ। আমার বন্ধু সহযোদ্ধা খায়রুল কবির খোকনকে ধন্যবাদ জানাই, সমকালের ভারপ্রাপ্ত শফি ভাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের আগে আমি একটি কথা বলতে চাই যে এই মাস আগস্ট মাস জাতীয় শোক দিবস চলছে মাসব্যাপী। এই মাসের 1975 সালের 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, মহান মুক্তিযুদ্ধের সমস্ত বাঙালি জাতির কাছে যিনি ছিলেন ভরসার শেষ আস্থার স্থল, যিনি ছিলেন শক্তি, সাহস এবং প্রেরণার অবিরল উৎস, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালের 15ই আগস্ট তার সারা জীবনের সঙ্গিনী মহেশী নারী বেগম মুজিব সহ পরিবারের 18 জন সদস্যকে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মোস্তাক পাকিস্তানের এজেন্ট, আর সেনাবাহিনীর মধ্যে লুকিয়ে থাকা পাকিস্তানের জিয়া রহমান জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের প্রেরণা হিসাবে বঙ্গবন্ধুর পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি বলতে চাই, খোকন সাহেব কিছু কথা বলেছেন, আমি এক এক করে বলতে চাই, কারণ এই সারা বিশ্ব আজকে আতঙ্কগ্রস্ত। সারা বিশ্ব থমকে দাঁড়িয়েছে অর্থনৈতিকভাবে। শুধু বাংলাদেশ নয়, এটি বৈশ্বিক মহামারী। বাংলাদেশেও আজকে আমার মনে হয় আজকেও 235 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের স্বজনদের আহাজারি আমাদেরকেও কষ্ট দেয়, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। এই সময়ে আমাদের উচিত হচ্ছে সকলে মিলে এই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং মানুষকে সচেতন করে গড়ে তোলা। আমি এই সময় কাদা ছড়াছড়িতে বিশ্বাস করি না। খোকন ভাই ভ্যাকসিন সম্পর্কে যে তথ্যটা দিলেন, ওনার কাছে তথ্যটা ঠিক নেই। আমি বলবো না যে উনি মিথ্যে বলছেন, কারণ উনি ওনাদের অন্য নেতাদের মতো না। ওনাদের কিছু আবাসিক নেতা আছে, ঘরে বসে বিবৃতি দেন, যা বলেন তা করেন না এবং যা জানেন না তা বলেন। খোকন সাহেব একটু ব্যতিক্রমধর্মী, উনি হয়তো ওনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে। এস্ট্রাজেনেকা টিকা দেওয়া হচ্ছে 1,26,940। সিনোফার্ম দেওয়া হয়েছে 27,42,186। মজুদ আছে 53 লাখ সিনোফার্ম, 53,27,814। ফাইজার দেওয়া হয়েছে 53,423, মজুদ আছে 47,119। মডার্না দেওয়া হয়েছে 8,44,209, মজুদ আছে 46,55,791। এবং আজকেও এস্ট্রাজেনেকার টিকা এসেছে এবং এই এক সপ্তাহের মধ্যে আরো 1 কোটি টিকা আসবে। সরকার দেখেন সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি ইউনিয়নে প্রতিদিন 600 থেকে 800 লোককে টিকা দেবেন এবং এরকম 14,000-এর উপরে কেন্দ্র করেছেন, ঢাকা শহরে ওয়ার্ডগুলোতে করেছেন। আজকে যেটা বলা হয়েছে যে লকডাউন বিভিন্ন সময় শিথিল করা হয়, দেখেন
আজকে আমি দেখলাম যে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে উত্তাল অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, ব্রাজিল এবং যুক্তরাজ্য 5 জন গ্রেপ্তার হয়েছে এই লকডাউন ব্রেক করার জন্য। তারা উন্নত দেশ। বাংলাদেশ ঢাকার শহরে পার বর্গ কিলোমিটারে বাস করে 43,500 জন লোক। সেই তুলনায় 10% লোক রাস্তায় বের হয় না। আপনি দেখেন হিসেব করে। বাংলাদেশ, ঢাকার শহর হচ্ছে বিশ্বের সবচেয়ে, আমার হয়তো ইনফরমেশন ভুল থাকতে পারে, আমি মনে করি বিশ্বের সবচাইতে ঘনবসতি রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা অভিমুখে সবাই রওনা দেয়। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এই যে লোকজনগুলো আসতে কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের দেশে আপনি ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময় আপনি যদি বলেন যে বাবা ঢাকা শহরে থাকেন, আপনাকে 1 লক্ষ টাকা পার পরিবারে দেন, যখন দেবেন ওই সময় আপনি বের হয়ে আসবেন, তালা মারলে তালা ভেঙে হেঁটে বাড়ি চলে যাবে। আর এখন তো বাড়ি যাওয়ার সুবিধা হয়েছে। আগে যত সময় লাগতো এখন সময় লাগে কম। কারণ জননেত্রী শেখ হাসিনার আমলে, আমি একটা উদাহরণ দেই, আপনি এই ঢাকা থেকে মাঘাটে যাইতে এখন সময় লাগে 30 মিনিট, আর লঞ্চ পার হয়ে গেলে আপনার বরিশাল যেতে, খুলনা যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। মানুষ টাকা পাওয়ার পর ছুটে যায়, কারণ গ্রাম এখন শহর হয়ে গিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, টেলিভিশন সব কিছু আছে, মোড়ে মোড়ে বাজার, চায়ের দোকান। ঈদের সময় বাড়ি যায়, মনে করে আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে। এই মানুষ আপনি ঠেকাইতে পারবেন ঈদের সময়। তারপরও সরকার চেষ্টা করেছে। আপনি আসার সময়, হ্যাঁ আজকে আমাদের কথা হচ্ছিল কাকামুল ভাই, আমি 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 একটু ইন্টারাপ্ট করি। কথা যে বিষয়টি বলা হচ্ছিল যে ফেরার পরটা হঠাৎ করে যখন এই যে 1 তারিখ থেকে আবার গার্মেন্টস গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নতুন করে নেওয়া হলো, এই ফেরাটা যদি আরেকটু সুশৃঙ্খল করা যেত কিনা? না, গার্মেন্টস খুলবে এই ঘোষণা দেওয়ার আগেও কিন্তু কিছু লোক ঢাকা শহরে আসতেছিল। আগের মতো যদি রাস্তাঘাটের উন্নত না থাকতো, আগে ধরেন খুলনা যাইতে সময় লাগতো 2 দিন 3 দিন, এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধু বা যেখানে, সেখানে 2 দিন সময় লাগতো। এখন আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা পৌঁছেই যাবেন। আপনি বাংলাদেশের সব জায়গায় একই অবস্থা, যার ফলে মানুষ কিন্তু এই গার্মেন্টসের ঘোষণার আগেও মানুষ কিন্তু আসা যাওয়া শুরু করেছেন, আপনারা দেখেছেন। হ্যাঁ, গার্মেন্টসের এই ঘোষণা দেওয়ার পর আমার যেটা হয়, আজকে বিজিএম এর উচিত ছিল এদের লোককে আনার জন্য, এদেরকে সরকারের উপর নির্ভরশীল নয়, সরকারের সাথে আলাপ করে, যেমন সরকারের সাথে আলাপ করে তারা গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় তাদের এই কাজটা করলে আরো ভালো হতো, যে এদেরকে আনার জন্য মিনিমাম যে যে জায়গায় বাস পাঠানো দরকার সেই জায়গায় বাস পাঠানো উচিত ছিল। পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন পাঠানোর জন্য, এটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি দেখেন, আজকে এই করোনা মহামারীর সময় আজকে আমি অনুরোধ করব ব্যবসায়ীদের, যেমন সরকার যেমন চেষ্টা করছে, আগে যেমন আমার ভাই খোকন সাহেব বললেন যে সরকার ব্যর্থ হচ্ছে, এই হচ্ছে। আজকে দেখেন, আগে একটা ল্যাব ছিল যখন করোনা মহামারী দেখা দেয়, বৈশ্বিক মহামারী, আর আজকে 649টা কেন্দ্রে করোনা রোগীদের টেস্ট হচ্ছে। আজকে 50,000-এর উপরে প্রতিদিন আজকে তাদেরকে করোনার টেস্ট করানো হচ্ছে। আজকে 115টা কোভিড হাসপাতালে আজকে কোভিড হাসপাতাল করা হয়েছে। হ্যাঁ, আমি আজকে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছেন, মানুষের দুর্ভোগ বাড়ছে, আমি হাসপাতালে হয়তো অনেক জায়গায় ডিস্ট্রিক্ট জেলার সদরগুলোতে অনেক জায়গায় হাসপাতাল অনেক সময় জায়গা পাচ্ছেন, আমি আপনার সাথে একমত। এই অসহায়তার কথা তো আমি অস্বীকার করব না, কিন্তু সরকার দেখেন এই অসহায়তার পাশাপাশিও যেমন ডাক্তার, নার্স যারা মারা গিয়েছিলেন চিকিৎসা, তাদের জন্য অনুদান দিয়েছেন। আবার এই 15 দিনের নোটিশে সরকার আপনার কি বলবো যে আপনার 400 জন চিকিৎসক নিয়োগ দিয়েছেন, আপনার 5054 জন নার্স নিয়োগ দিয়েছেন, আপনার 150 জন কার্ডিওগ্রাফার নিয়োগ দিয়েছেন, 1650 জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ দিয়েছেন। সরকার তো চেষ্টা করতেছে। আজকে দেখেন করোনা নিয়ে আমার বন্ধু খোকন সাহেব বললেন, একটু সময় যাচ্ছি,
যে করোনা বলে যে অপপ্রচার বিভ্রান্তে, এই বিভ্রান্ত তো খোকন সাহেবরা ছড়ান। আমি শুরুতে বলছিলাম খোকন সাহেব তো জানেন না, উনাদের একজন আবাসিক নেতা আছেন। আমরা আগে সকালে পড়তাম, উঠে বলতাম সকালে উঠে আমি ভাবি সারাদিন যেন আমি ভালোভাবে চলি। আর ওনাদের একজন আবাসিক নেতা আছেন, তিনি সকালে উঠে মনে মনে ভাবেন সারাদিন যেন আমি জাতিকে মিথ্যা কথা বলে অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করি। তিনি কি বললেন দেখেন, আমার ভাই খোকন সাহেব বললেন 1 বছরে এত লোকের করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কবে, কতদিন পর আবিষ্কার হয়েছে করোনা বৈশ্বিক মহামারী দেখার পরে। তারপরে যখন আবিষ্কার হয়েছে উন্নত দেশগুলো যখন ভ্যাকসিন নিছে, আজকের প্রধানমন্ত্রী সততা সাহসিকতার প্রতীক জননেত্রী শেখ হাসিনা সরাসরি দেখভাল করে 35টা দেশ করোনার ভ্যাকসিন পেয়েছে, তার ভিতরে বাংলাদেশ। মাঝখানে একটু থমকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা সেই অপপ্রচার কি করলেন, এই ভ্যাকসিন ভারতের থেকে এসেছেন, এই ভ্যাকসিন খারাপ ভ্যাকসিন, এই ভ্যাকসিনে লোক মারা যাবে, গরিব মানুষকে মারার জন্য ভ্যাকসিন আনছে। এটা রিজভী সাহেব বলছে, আপনাদের মিডিয়া তো আছে। আর ওনাদের নেতা মির্জা, আমি 30 সেকেন্ডে শেষ করে দিই, ওনাদের নেতা মির্জা ফখরুল সাহেব বললেন যে এই ভ্যাকসিন বড় লোকের ভ্যাকসিন। আর ওনাদের ঘরনার একজন বুদ্ধিজীবী বললেন এটা মুরগির ভ্যাকসিন। এই যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের ভিতর ভয় ঢুকিয়ে দেওয়া, মানুষের এই যে অপপ্রচার করা একটা বৈশ্বিক মহামারী নিয়ে, যেখানে মানুষের জীবন মরণের সমস্যা, আমি মনে করি এইগুলো না করে সবাই মিলে। কামাল ভাই, ফিরবো আবার আপনার কাছে, বিশেষ করে ভ্যাকসিন প্রদানের যে প্রক্রিয়া সেই বিষয়টি নিয়ে আবারও ফিরবো আপনার কাছে। কিন্তু একজন দর্শক আছেন, সেই দর্শকের ফোনে আছেন একজন দর্শক, তার একটু ফোনটা নিয়ে আসছি। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শওকত আলী, কুমিল্লা থেকে বলছি। জি, শওকত আলী বলুন। জি, আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় বলছেন যে 18 বছরের উপরে যাদের বয়স, তারা যদি 11 তারিখের পরে টিকা ছাড়া, ভ্যাকসিন ছাড়া পথে বের হয়, তাদের ধরা হবে তথা জবাবদিহিতার আওতায় আনা হবে। আমি যতদূর জানি দেশে 18 বছরের উপরের জনসংখ্যা আছে 12 কোটি, প্রায় 12 কোটি। এখন যদি আমরা ধরে নেই যে সরকার এই এতদিনে 1 কোটি লোকরে ভ্যাকসিনের আওতায় আনছে, আর সরকারের পরিকল্পনা মোতাবেকই এই 11 তারিখের আগে 1 কোটি লোকরে তারা টিকার আওতায় আনবে। তো টোটাল টিকা ভ্যাকসিনের আওতায় আসবে 2 কোটি লোক, অথচ এই যে 11 তারিখের পরে তারা। জি জি, জনাব শওকত আলী, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি একটু কামাল ভাইয়ের কাছে যাবো, তার আগে একটি কথা বলি। আজকে কিন্তু উনি বলেছেনও যে 18 বছরের সবাইকে যে বেরোতে হবে বা সবারই যে বাইরে কাজ আছে এমনটিও, একদম জরুরি প্রয়োজন আছে এমনটিও নেই। কামাল ভাই, আপনি যদি একটু ওনার প্রশ্নটা একটু শুনেছেন নিশ্চয়ই। বক্তব্য যেটা শুনেছি, যেটা আমিও একমত, এখানে সবাই একমত হবেন, বাস্তবতার যে বাংলাদেশে সব মা বোন কিন্তু ঘরের বাইরে যায় না। অর্ধেক পুরুষের চাইতে কিন্তু মহিলার সংখ্যা বেশি। আমার ভাই যেটা বললেন 12 কোটি ধরেই নিলাম আমি, তো 12 কোটির ধরেন 6 কোটি হচ্ছে মহিলা, 6 কোটি মহিলা হবে। 6 কোটি মহিলার 50 লাখ মহিলা ঘরের বাইরে, বা গার্মেন্টস শ্রমিক বা ঢাকা শহরের বাড়া গ্রামের মহিলা ঘরের থেকে খুব কম বেরোয়, বাড়ির বাইরে খুব কম যায়। আর পুরুষ 1 কোটির উপরে দেওয়া হয়ে গেছে। 2-2.5 কোটি 3 কোটি লোক হচ্ছে বাইরে যা আশা করে। মূল টার্গেটটা এখন ধরা হবে এই 11 তারিখের আগে। কামাল ভাই, 1 কোটি যে দেওয়া হয়েছে, আমি একটু বলি, 1 কোটি কিন্তু আসলে টিকা, আপনি যে টিকা দেওয়া হয়েছে এটার কিন্তু আবার যখন ডোজ হিসাব করবেন তখন কিন্তু 1 কোটি মানুষকে দেওয়া হয় নাই। 1 কোটির বা আমাদের যে যেমন নিবন্ধনী হয়েছে আমাদের 1 কোটি 56 লাখের মতো, তো 1 কোটি 56 লাখ সবাই কিন্তু দেওয়া হয়নি। আসলে টিকা দেওয়া হয়েছে বেশি, কিন্তু হাফ করলে ডবল ডোজ, যেমন ডবল ডোজ কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে, 2-1 বাদ থাকতে পারে। আমি ডবল ডোজ এস্ট্রাজেনেকাটা এটা বাকি আছে, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বাকি আছে, এটা হয়ে যাচ্ছে আর কি। আমি আপনার যেটা বলি যে যারা সরকার যেটা পরিকল্পনা নিয়েছেন, যে যারা ধরেন বাইরে যায়, আর বিশেষ করে গ্রাম অঞ্চলে বয়স্ক লোক, এবং এখানে তারা যেটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, যেমন অনেকের আইডি কার্ড নাই, আইডি কার্ডের দরকার নাই, যাবে। অনেক বয়স্ক লোক গ্রামে আছেন, অনেক মা বোনেরা আছে গ্রামে, আইডি কার্ড নাই। ওই ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা তারা একটা সত্যায়ন করবে যে হ্যাঁ আমার এলাকার লোক, সঙ্গে সঙ্গে তাকে
রেজিস্ট্রেশনের আওতায় না ভ্যাকসিন দেওয়া হবে। এবং শহরেও আপনার যারা এই যে দোকানের কর্মচারী তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমি কারণ যেটা আমরা মনে আমরা করি, একটু হ্যাঁ, মুস্তাফিজ শফি ভাইয়ের কাছ থেকে আসি, আবারও ফিরবো এই আলোচনায়। শফি ভাই, যে বিষয়টি আসলে লকডাউন বা সমন্বয়হীনতা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু সবশেষ যে আলোচনা বিষয় সে টিকা নিয়ে আজকে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে 11 তারিখের পর 18+ যারা আছেন টিকা ছাড়া তাদের বাইরে না বের হওয়ার বিষয়ে একটা কথা হয়েছে। তো আমাদের বর্তমান যে টিকার মজুদ বা টিকা দেওয়ার যে গতি, সব কিছু মিলিয়ে এটি আসলে কতখানি বাস্তবসম্মত বা এটি কতখানি প্রয়োগযোগ্য হবে? ধন্যবাদ আপনাকে আমাকে এই আলোচনায় আহ্বান জানানোর জন্য। আজকের দুজন সহ আলোচক আমার অত্যন্ত পরিচিত মানুষ, এস এম কামাল এবং খায়রুল কবির খোকন ভাই, দুইজনই আমার খুবই পরিচিত এবং তাদের সঙ্গে প্রায়ই এখন যেহেতু করোনা কাল আমাদের ভার্চুয়ালি এরকম টক শোতে দেখা হয়, তাদের দুজনের বক্তব্য আমি শুনেছি। এবং আজকে আপনি দেখেন যে আলোচনাটি এমন একটি সময় শুরু করেছি আমরা, তার কিছুক্ষণ আগে কিন্তু আমাদের জাতির জন্য একটি বড় সুখবর ছিল আমাদের খেলায়, যে খেলাটি আমাদের সব বিবাদ ভুলে, সব বিভাজন ভুলে আমাদেরকে এক করে দেয়, সেই ক্রিকেট। সেই ক্রিকেটে কিন্তু আমরা আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 জয় করেছি এবং এটি একটি রেকর্ড জয়। এবং সেখানে আমাদের যে একেবারে নবীনের যে উত্থান, নাসুম নামে একটি ছেলে যে 4টি উইকেট নিয়ে যে আজকে আমাদের দেখিয়ে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে, সেই সময়ে কিন্তু আমরা কথা বলছি। তো আমি এই সময়টিতে কথা বলার সময় আমি যেটি মনে করি যে আমাদের আসলে বিভাজন ভুলে ঐক্যের সব একই সূত্রে গাঁথার যে উপলক্ষগুলো আছে, সেরকম একটি উপলক্ষকে আমরা উদযাপন করেই কিন্তু আজকে আলোচনার মধ্যে বসেছি। এবং আমি আমাদের দুজন রাজনৈতিক নেতারই বক্তব্য শুনেছি, তারা দুজনেই কথা বলেছেন, তাদের রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা কথা বলেছেন। আমি আসলে সব সময় সাদাকে সাদা, কালোকে কালো বলার পক্ষের মানুষ, এবং আমি যেটা মনে করি সমালোচনা যেটা করা দরকার সেটা আমি করব, এবং যেটা প্রশংসা করার দরকার সেটা আমি করব। আপনি যদি দেখেন যে এই আমাদের খোকন ভাই যেটি আলোচনা শুরু করেছেন, তিনি বলেছেন জনসম্পৃক্তির যে সিদ্ধান্তহীনতার কথা বলেছেন, বিশৃঙ্খলার কথা বলেছেন, জন দুর্ভোগের কথা বলেছেন। আবার আমাদের কামাল ভাইও তার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো কথা বলেছেন। আমি যেটা বলবো যে আমি নিজে গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করি না যে এই করোনা মোকাবেলায় সরকারের আন্তরিকতার কোনো অভাব আছে, কিন্তু একই সঙ্গে এটাও আমি বলি যে সরকারের ব্যবস্থাপনার যথেষ্ট ত্রুটি আছে। এই ত্রুটিটির কারণও কিন্তু কারণের শুধুমাত্র সরকার দায়ী তা না, এটা একটি বৈশ্বিক মহামারী এবং বিশ্বব্যাপী নানা রকম বিভ্রান্তি আমাদের মধ্যে ছিল। গত 1.5 বছর আগে যদি দেখেন এই পুরো সময়টা WHO গাইডলাইন গুলো দেখেন, সেখানেও দেখবেন যে নানা রকম বিভ্রান্তির মধ্য দিয়ে আমরা গিয়েছি। তো সেই বিভ্রান্তির মধ্যে আমাদের সরকারও ছিলেন, এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষজ্ঞ বলেন, তারপরে রাজনৈতিক যে বলেন, প্রশাসনিক কর্মকর্তা বলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন এবং সেখানে সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এবং সর্বশেষ যেটি খোকন ভাই যেটা বলছিলেন যে আমাদের রপ্তানিমুখী শিল্প কারখানা হঠাৎ করে খুলে দেওয়ার কারণে যে বিষয়টি হলো, সেটা আসলে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু কেন নিয়ন্ত্রণ হয়নি আমি জানি না। তবে আমি স্বপ্ন দেখা মানুষ, আমি মনে করি যে আমরা এই যে ভুল করতে করতে এগুচ্ছি, আমাদের যেহেতু আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা অবশ্যই সামনে এই এরর গুলো, মানে এই ত্রুটিগুলো আমরা সংশোধন করে ফেলতে পারবো। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে আজকের যে বৈঠকটি ছিল, আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যে বৈঠকটিতে সভাপতিত্ব করেছেন, মানে সরকারের সিনিয়র মন্ত্রী তিনি, এবং তার যে প্রেস ব্রিফিংটি সেটি আমি পুরোটা শুনেছি। সেখানে তিনি কিছু কথা বলেছেন, এবং সেখানে একটি কথা ছিল যে এই আজকের বৈঠকের সিদ্ধান্তের আলোকে একটি অধ্যাদেশ জারি হবে, যেহেতু এখন পার্লামেন্ট নেই। অধ্যাদেশ জারি হওয়ার পরে আসলে সিদ্ধান্ত কি আসে সেটা দেখার বিষয়। তো আমাদের মন্ত্রী সাহেব অনেক কিছু এক্সটেম্পো বলেছেন, যেটা বলেছেন যে সরকার টিকায় গুরুত্ব দিতে চায়। একই সঙ্গে তিনি বলেছেন যে 18 বছরের বাইরে যারা টিকা দেবে না, তারা যদি রাস্তায় বের হয়ে চলাফেরা করে, তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, এরকম বলা হয়েছে, এটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। কিন্তু আসলে অধ্যাদেশটি কি হয়, এবং আমি মনে করি, আমি আশা করি যে যারা এই বিষয়গুলো দেখভাল করছেন তারা নিশ্চয়ই এটি বিবেচনার মধ্যে নেবেন যে আমরা কিন্তু 14 তারিখ পর্যন্ত টার্গেট করেছি 1 কোটি মানুষকে টিকা দেওয়ার নতুন করে, এবং সেটা গ্রামে গঞ্জে সহ আমাদের ঢাকা শহরে আছে। সেখানে কিন্তু শুধু পুরুষ বা শুধু নারী না, আমাদের কামাল ভাই বলেছেন যে অনেক নারী ঘরের
মানে ভিতরে আছেন। আবার এখন কিন্তু আপনি দেখেন যে নারী জাগরণের যে সময়, অনেক নারী কিন্তু এখন বাইরেও বেরোচ্ছেন। তো এখন নারী পুরুষকে আলাদাভাবে দেখার সুযোগ নাই, এবং টিকাতেও নারী পুরুষকে কিন্তু আলাদা বিভাজন করা হয়নি। আমি যেটা আশা করি, আমি যেটা মনে করি যে সরকার অবশ্যই টিকার যে 1 কোটি টিকার যে রোডম্যাপটি তারা ঘোষণা করেছেন, এরপরেই দ্রুততর সময়ের মধ্যে তারা পরবর্তী রোডম্যাপটি ঘোষণা করবেন, এবং তারা এই যে 12 কোটি বলেন বা 10 কোটি মানুষ বলেন যারা 18 বছরের বেশি বয়সের, তাদেরকে টিকার আওতায় এনেই কিন্তু এই কঠোর ব্যবস্থার মধ্যে যেতে হবে। না হয় কিন্তু আসলে আপনি টিকা দিতে পারছেন না, আবার অপরাধ বলে গ্রেফতার করবেন, দুটো জিনিস কিন্তু একসঙ্গে হবে না। সরকারের অবশ্যই দায়িত্ব এই সবগুলো মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। তবে আমি মনে করি আমাদের এখন কঠোর হওয়ার সময় এসেছে। একই সঙ্গে টিকার ব্যবস্থা করতে হবে, একই সঙ্গে মাস্ক না পরলে শাস্তি দিতে হবে, টিকা না নিলে শাস্তি দিতে হবে। টিকা নিয়ে যদি কেউ বিভ্রান্তি ছড়ান, আবারও ফিরবো। টাকা আমি শাস্তি একটু দিতে হবে। খোকন ভাইয়ের কাছে যেতে চাই। খোকন ভাই, যে বিষয়গুলো আপনি যে যুক্তিগুলো বা কথাগুলো অভিযোগগুলো করেছিলেন, সেগুলো তো কামাল ভাই তার মতো করে জবাব দিয়েছে। সে তার পাশাপাশি আপনি একটি জিনিস, এই যে টিকা কার্যক্রম যে বিষয়টি বলা হচ্ছে যে 11 তারিখের পরে যারা 18 বছরের ঊর্ধ্বে আছে, দর্শকে এমনই একটা প্রশ্ন করেছিল। আমি আপনার কাছে জানতে চাই, এই ধরনের সিদ্ধান্ত বা এই বর্তমান সরকারের টিকাদান কর্মসূচি দেখছেন আপনারা বা অংশ নিচ্ছেন, তো এই কার্যক্রম থেকে বা টিকার এই মজুদ থেকে সামনে এই ধরনের একটা কর্মসূচি এগিয়ে নেওয়া সম্ভব কিনা, এই ধরনের পদক্ষেপটা? না, এটা তো খুবই জটিল বিষয় এটা বাস্তবায়ন করা। এটা তাদের অতীত প্রিভিয়াস রেকর্ডে তা প্রমাণ করে না আর কি। অতীতে তারা কোনো কিছুই মানে সঠিকভাবে তারা ঘোষণা দিয়ে সেটা বাস্তবায়ন করতে তারা ব্যর্থ হয়েছে। সেটা যদি করতে পারে ভালো, তা আমরা তো সবসময় সহযোগিতা করতে চাই। আমরা তো প্রথম থেকে সহযোগিতা করতে চেয়েছিলাম যে আমরা সবাই সব রাজনৈতিক দল এবং এনজিও সহ সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সহ আমরা চেয়েছিলাম যে এই করোনাকে আমরা সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করব। তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না। সরকারের দাম্ভিকতা, অহংগ, তারা একাই সব করবেন, একাই সব করতে পারবেন, তার করোনার থেকে শক্তিশালী, এই ধরনের দাম্ভিকতা, অহংবোধ কথা আমরা শুনেছি। যার কারণে আমাদের প্রায় 21,000-এর বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, প্রায় 13 লাখ মানুষ সংক্রমণ আক্রান্ত হয়েছে। এবং দিন দিন যে বিশেষজ্ঞরা বলছেন আগামী 2 সপ্তাহ বা আগামী সেপ্টেম্বরের মধ্যে মানে 2 মাসে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হতে পারে। যে সরকার যে লেজগোবের অবস্থা করেছে, যে তারা যে অবস্থার সৃষ্টি করেছে, তো আমি সেই বিষয়ে সরকার যে 21 কোটি লোককে তারা নিয়ে আসতে চান, জোগাড় আছে, বললেন 21 কোটি টিকার জোগাড় আছে। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে 21 লাখ ডোজ দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। যদি 80% মানুষকে টিকা আনতে হলে তার 13 কোটি মানুষ, 13 কোটি মানুষকে 26 কোটি 60 লাখ মানুষকে টিকা দিতে হবে। সেখানে তারা এই কথাগুলো যে বলছেন, সেই কথাগুলো এ পর্যন্ত সব মিলে 2 ডোজ টিকা নিয়েছে মাত্র 80,18,681। খোকন ভাই, একটা বিষয় বলি, আপনার যে ওই পরিসংখ্যানটা, ওইখানে কিন্তু মানে জনসনের 7 কোটি, সেই পরিকল্পনায় কিন্তু জনসনের 7 কোটি টিকা রয়েছে, এবং সেই 7 কোটি কিন্তু সিঙ্গেল ডোজের। সেগুলো আশ্বাস পেয়েছেন ওরা বিভিন্ন জায়গা থেকে। এটা চীন থেকে পেয়েছেন, না কাজেই তাদের যে পরিকল্পনা, সেটা 22 কোটি ডোজ, যে ওটা হিসাবটা মিলে যায়, কত টিকা আসছে, কত টিকা দেওয়া হবে, যে একটা পরিকল্পনা, সঠিক কোনো পরিকল্পনা সরকারের নেই। এখনো পর্যন্ত আমরা বাস্তব এটা দেখতে পাচ্ছি না, কথার আর কাজের সাথে মিল নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই বছরে 1 কোটি টিকা নিশ্চিত করতে পারেন এই পর্যন্ত। তাই সেখানে আমরা কিভাবে আশা করব যে তাদের যে এখনো মাস্ক যেটা সবচেয়ে প্রাইমারি, যেটাকে ভ্যাকসিন বলা হয়, টিকা বলা হয়, সেইটাকে এনশিওর করতে পারে না। এটা যদিও অন্য সব দেশে দেখা যায় বাধ্যতা করা হয়েছে। এশিয়া টিকা দেওয়ার ক্ষেত্রে এশিয়ার সবচেয়ে পিছনে আমরা এশিয়ার মধ্যে। আর আমরা বলি যে ডিজিটাল বাংলাদেশ, এবং আমরা এগিয়ে আছি বললি যে আমরা $88 পার হেড আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ, আর মালদ্বীপে আছে $345 বরাদ্দ, তারপরে ভারত, পাকিস্তান সব আবারও সময় একটা সরকারি ব্যবস্থাপনায় একটা আইসিইউ নাই, আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবং অক্সিজেন এবং এই আইসিইউর কারণে মানুষ ছটফট করে হাসপাতালে ভর্তি হচ্ছে, পারছে না, মৃত্যুবরণ করছে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল যাচ্ছে। আমরা দেখছি প্রতিনিয়ত কি মানে ভয়ঙ্কর অবস্থা। মানে সেখানে কিভাবে রুগী ছটফট করে লাইনে থেকেই তারা
মারা যাচ্ছে এবং বাসায় চিকিৎসা নিচ্ছে, যখন হসপিটালে ভর্তি হতে পারছে না, যখন আইসিইউ খালি নেই, সিট খালি নেই, তখন তো বাধ্য হয়ে জি খোকন ভাই সময় থাকলে ফিরবো আবার আপনার কাছে। আমি একটু কামাল ভাই আপনার কাছে যেতে চাই, যে বিষয়টি খোকন ভাই বলছিলেন যে আমরা দেখছি যে হাসপাতালে হাহাকার, আইসিইউ সংকট, কোথাও কোথাও শয্যা সংকটও তৈরি হয়েছে অনেকখানেই। তো সেই বিষয়গুলো আসলে এইগুলো লাগাম টানতে তো মূলত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পাশাপাশি আমাদের যে ভ্যাকসিনেশন কার্যক্রমকে গতিশীল করার যে কথাটা বলা হচ্ছে। আমি যদি একটু জানতে চাই, যে বিষয়টি বলছিলেন তারা যে এর আগের দফায়ও বা পরিকল্পনা হয়েছে ঠিকই, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নে, অর্থাৎ যে পুরো 12 কোটি মানুষকে টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, এই পরিকল্পনা বা এই 12 কোটি টিকার যে বিভিন্ন টিকা কোভ্যাক্স বা ক্রয়কৃত টিকার যে পরিকল্পনা সাজানো হয়েছে, সেটি বাস্তবায়ন আসলে কতখানি সম্ভবপর হবে বা সেটি। আমি আপনারে বলি, খোকন সাহেব বললো তো যে মানে এরা কথার কাজের সাথে মিল নাই, আওয়ামী লীগের কথার কাজের সাথে মিল আছে। আমার বন্ধু খায়রুল কবিরদের, খোকনদের কথার কাজের সাথে মিল নাই। উনরা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন। আমার শেষ করতে দেন খোকন সাহেব, খোকন সাহেব আমার শেষ করতে দেন। জাতীয় আমার শেষ করা হয় না, খোকন সাহেব আমার শেষ করতে দেন। না না কামাল ভাই, আমি তো শেষ করি নাই, আমি শেষ করতে দেন। না আমারে প্রশ্ন করছে তো, আপনি করেনি কি? আপনি কি আমারে প্রশ্ন করছেন না খোকন সাহেব? না, আমি কামাল ভাই শেষ করুক, তারপর খোকন ভাই আবার আপনার কাছে ফিরবো। আমি যেটা বলি যে খোকন সাহেবরা যেটা বলেন, আমি মনে করি যে আওয়ামী লীগের কথার কাজের সাথে মিল আছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা যায় কি কি করবে বলেছেন, এবং সেই কাজগুলো আজকের প্রধানমন্ত্রী জননেত্রী সেই কাজগুলো ঠিক মতো করেছেন। আপনি দেখেন, উনারা যেটা বললেন যে করোনার ভ্যাকসিন যখন তৈরি হয় তখন বাংলাদেশে প্রথম দেশ, 35টা দেশ মধ্যে বাংলাদেশ। আজকে জননেত্রী শেখ হাসিনা বলছেন আগামী বছরের মধ্যে 80 ভাগ সংসদে দাঁড়িয়ে বলছেন মানুষ ভ্যাকসিন পাবে, ইনশাআল্লাহ মানুষ ভ্যাকসিন। এবং আপনি যেটা বললেন যে এই ভ্যাকসিনটা আসলে একটা ডোজ দেওয়া হবে, সেটা আগামী বছরের হয়তো প্রথম দিকেই চলে আসবে সেই ভ্যাকসিনটা। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন, আল্লাহর রহমতে উনি সেই কাজগুলো করেন। এবং জাতিকে দেখেন, এই করোনার মধ্যেও মুজিব বর্ষে আজকে জাতীয় শোক মাস চলছে, আজকে 300 বস্তিবাসীকে ফ্ল্যাট দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এই হচ্ছে শেখ হাসিনা। কামাল ভাই আবারও ফিরবো আপনার কাছে। খোকন ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, আমি ওনার কথাটা একটু শুনে আসি। আমি যে কথাটি বলতে যাচ্ছি, যে এই পর্যন্ত আমরা যত কথাই বলছি না কেন যে আমরা ভ্যাকসিনের আওতায় বাংলাদেশকে নিয়ে আসছি বা ভ্যাকসিন দিচ্ছি, খালি আশার বাণী আমরা শোনাচ্ছি, কিন্তু বাস্তবে তো জনগণ দেখছে না। আমরা যেটা জনগণের কাছে যেটা এখনো পৌঁছায়নি, যে সেটা হলো যে টিকার যে ঘাটতি বা টিকার যে নিয়ে যে তারা অব্যবস্থাপনা এবং টিকার যে আশ্বাসবাণী শোনাচ্ছে এবং টিকা দিতে যারা ব্যর্থ হয়েছে, সেটা হলো যে আমরা এই পর্যন্ত আমরা জানি যে 2.61% টিকা বাংলাদেশে পেয়েছে, 2.61%। আর আশেপাশে যদি দেখি যে বলছেন উনি 25টা দেশের মধ্যে টিকার ক্ষেত্রে এগিয়ে আছেন, তাইলে আমরা কেন আশেপাশের দেশ থেকে আমরা পিছিয়ে আছি? তারপরে আমরা দেখি যে বিশ্বে আমাদের 12% বেশি জনগণকে টিকা দেওয়া সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু আমাদের দেশে এই লেটেস্ট যেটা পরিসংখ্যান সেটা অনুযায়ী হলো 2.61% আমরা টিকা নিতে পেরেছি। তো সেখানে আমরা যে টিকার যে আশ্বাস আমরা পাচ্ছি, এই যে 8 কোটি দেওয়া হবে 2 মাসে, 1 কোটি দেওয়া হবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি? এই যে আমরা যে 16 মাসের যখন থেকে টিকা শুরু হলো এর পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে শুধু আশ্বাসের বাণী শুনে যাচ্ছি, কিন্তু দেশের মধ্যে পিছিয়ে আছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি যে ডিজিটাল বাংলাদেশ গর্ব করি আমরা, সেই গর্বের জায়গায় আমরা দেখি যে ইন্টারনেট গতি তো আমরা দেখি যে খোকন ভাই বুঝতে পারছি। কামাল ভাই আপনার কাছে যাচ্ছি, সময় কম। আমি আমার একটা কথা বললেন, কামাল ভাই শেষ করতে দেন, আপনি বলছেন আমি বলি, আমার একটু কথা বলতে দেন। না না আমার কথাটা বলতে দেন, আপনারা দেখ, তারপর আপনি বলেন। আপনারা দিক, তারপর আপনি বলেন। আপনি খোকন সাহেব যে কথাটা বললেন, একবারে জাতির কাছে ডাহা মিথ্যে কথা বললেন যে 1.5 বছর ধরে টিকের জন্য, আরে মহামারী দেখা গিয়েছে তো 1.5 বছর। শেষ করতে দেন খোকন সাহেব, আপনার কথা ভিতরে কথা বলি না। ভ্যাকসিন তৈরি হয়েছে 1.5 বছর পর, 1 বছর পর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন এসেছে, এখন ভ্যাকসিন আসছে। আমি ধরেন সমালোচনা করতে চাইছিলাম না, খোকন সাহেবরা তো তারাই, উনি বললেন যে আজকে 25,000 লোক মারা গিয়েছেন। আমরা অনুতপ্ত, আমরা সেই
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। খুশি হতাম যদি একজন লোক মারা না যেত। প্রতিবেশী ভারতে 4,25,229 জন মারা গেছে। যুক্তরাষ্ট্র সবচেয়ে উন্নত দেশ, 6,29,862 জন মারা গিয়েছেন। আপনি ব্রাজিল উন্নত দেশ, 5,57,349 জন মারা গিয়েছেন। এই সমস্ত দেশে, আমাদের দেশ ঘনবসতি দেশ, যে লোক মারা গিয়েছেন এই লোক মারা যদি না যেত আরো খুশি হতাম। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি খুশি হতো। এবং যাতে মারা না যায় এই কারণে প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন। কখন সাহেব বলেন মাস্ক, উন্ডা 10টা মাস্ক নিয়ে মানুষের পাশে দাঁড়ান না কেন? ঘরে বসে মিথ্যে কথা বলা, অপপ্রচার ছাড়া আপনি দেখেন উন্ডা এই করোনার মধ্যে কোথাও দাঁড়িয়েছে ঘরে বসে দাঁড়ানো ছাড়া, মিথ্যে কথা বলা, অপপ্রচার ছাড়া কোথাও দাঁড়িয়েছে? উনি বললেন আরে এইরকম মহামারী যদি ওনাদের ক্ষমতা থাকতো উনরা তো পালিয়ে দেশ ছেড়ে চলে যেত। কারণ 91 সালে ক্ষমতা আসার পর ঘূর্ণিঝড় হয়েছিল না? আমি যেতে চাই না অতীতে। ঘূর্ণিঝড় হয়েছিল না? লাশ আর পশুর, মানুষ আর পশুর লাশ এক জায়গায় 30 সেকেন্ডে শেষ করতেছি। ওনাদের নেত্রী গেলেন, হেলিকপ্টার আসলেন, সংসদে বললেন যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়নি। আর আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছুটে গেলেন, যে মানুষকে নির্দেশ দিলেন, কর্মীদের নির্দেশ দিলেন লাশের সৎকার করতে, আর যারা অসহায় তাদের পাশে দাঁড়াইতে। এই তো বিএনপি। বিএনপি কবে কোন দেশে কি দিয়েছে? আওয়ামী লীগ যা বলে তা করে, এবং এই দেশে যা কিছু করেছে আওয়ামী লীগ করেছে মানুষের জন্য। মানুষের জন্য আওয়ামী লীগ করেছে, আজও করছেন বঙ্গবন্ধু। কামাল ভাই, সময়ের স্বল্পতা আছে আমাদের। আমি একটু যদি আপনাকে শেষ প্রশ্ন বা যে একটা জিনিস জানতে চাই, যে বিষয়টি এক মাসে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনার কথা, কিন্তু এই মুহূর্তে আমাদের যে সুরক্ষা ওয়েবসাইট থেকে যে নিবন্ধন, সেখানে কিন্তু আসলে এখনো সেই কাঙ্ক্ষিত মাত্রা যে স্বতঃস্ফূর্তভাবে রেজিস্ট্রেশন করা, কারণ বয়স সীমা এখন 25 এবং আগামী সপ্তাহে সেটি 18 করা হবে, সেটি আসলে বাড়ানোর ব্যাপারে কি? সরকারি অলরেডি বলেছেন রেজিস্ট্রেশন করা লাগবে না, আইডি কার্ড নিয়ে গেলে তাদের করা হবে। এবং আজকে আপনি দেখেন একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে কমিটি হবে, সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে কমিটি করা হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে টিকে যাতে দেয়, ভ্যাকসিন যাতে দেয় তার ব্যবস্থা করবে, মানুষকে নিয়ে আসবে বাড়ি বাড়ি। এইভাবে একটি কমিটি করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবং এইখানে আপনার রেজিস্ট্রেশন করার দরকার নাই, আইডি কার্ড নিবে, আইডি কার্ড না থাকলেও ভ্যাকসিন দেওয়া হবে, এটা সরকার বলে দিয়েছে, নির্দেশ দিয়েছে। আইডি কার্ড না থাকলেও ভ্যাকসিন দেওয়া হবে। জি, তাহলে ভ্যাকসিন দিতে আপনার অসুবিধা নাই। আজকে 14,000-এর উপর কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে এটি বাড়ানো হবে। জি, ধন্যবাদ। আমি একটু শেষবারের মতো মুস্তাফিজ শফি আপনার কাছে পেতে চাই, শেষ কথা, একদম সময় কম। জি, আজকের যে আলোচনাটি একটু শুরু করেছিলেন আজকের বৈঠকটি নিয়ে, আকম মোজাম্মেল হক যেটির সভাপতিত্ব করেছেন, সেটা কামাল ভাই কিছুটা বলেছেন যে আমরা দেখেছি শুরু থেকেই করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রশাসন নির্ভর একটি অ্যাপ্রোচ ছিল। আজকে কিন্তু আমরা দেখলাম যে এটাকে জনসম্পৃক্ত করার একটি সিদ্ধান্ত হয়েছে, এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটি আমরা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি, সবাইকে নিয়ে যদি কাজটা করতে পারি, রাজনৈতিক দল, সুশীল সমাজ, তারপরে বেসরকারি সংগঠন, এনজিও, তারপরে মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, সবাইকে নিয়ে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং সত্যিকার অর্থে আজকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটাকে যদি মিন করে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা করোনা মোকাবেলায় সুফল পাব। আচ্ছা, সেক্ষেত্রে এই যে টিকাদান কর্মসূচিটা কি আর একটু এই এখন যে কার্যক্রমটা চলছে এভাবে কি আরেকটু গতিশীল করা যায় কিনা আর কি? এখন দেখেন একটা গতিশীল তো হয়েছে, যেটা 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যেটি করা হবে। আমি আমার বক্তব্যে আগেই বলেছি যে আমাদের দরকার হলো এর পরের সপ্তাহের বা পরের কোন সপ্তাহে আমরা আবার শুরু করছি, আরো 1 কোটি কবে দেব, সেই রোড ম্যাপটি ঘোষণা করে ফেলা, এবং কত মাসের মধ্যে আমরা আমাদের এই যে 80-85% মানুষকে যে টিকার আওতায় নিয়ে আসবো, সেটার একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ আসলে খুবই জরুরি। সেটা আমাদের করা দরকার, এবং এটা করতে হলে টিকার সংস্থান করা দরকার। টিকা নিয়ে অনিশ্চয়তা ছিল, আমি যেটা মনে করি যে সেই অনিশ্চয়তা অনেকখানি কেটেছে, অনেক টিকা আমাদের এসেছে, এবং যে প্রতিশ্রুতিগুলো আছে
আমি মনে করি যে আমাদের সরকার সেই প্রতিশ্রুতি মোতাবেক সেই টিকাগুলো সংগ্রহের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবেন। জি, ধন্যবাদ মুস্তাফিজ শফি, ধন্যবাদ খায়রুল কবির খোকন, ধন্যবাদ এস এম কামাল হোসেন। আসলে যে বিষয়টি এখন 7 তারিখের পরে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছিল, বিশেষ করে অ্যাপে নিবন্ধন হচ্ছে না বা অনেকেই টিকা দিতে পারছে না, এই সব কিছুরই একটি সমন্বয় করতেই কিন্তু 7 তারিখ থেকে নতুন একটা কার্যক্রম বা নতুনভাবে সরকারের যে পরিকল্পনা, এখন যেটি বলছিলেন সবাই যে দরকার সেই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন, সেটি হলেই করোনা মোকাবেলা, বাংলাদেশ যে চলমান অবস্থা সেটি আরও গতি পাবে এবং করোনা মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ হলো। শুভরাত্রি।